সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো হেড ইনজুরি, মাথায় আঘাতজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ সুমন রানা, সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেই সাথে স্যার কনসালটেন্ট, নিউরোসার্জারি বিভাগ, বিআরবি হসপিটাল। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছে স্যার। আসলে আজকে তো আমরা খুব গুরুত্বপূর্ণ এবং আসলে একটা ভাইটাল বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে হেড ইনজুরি। এই বিগত যে সময়ের মধ্যে আমরা অনেক হেড ইনজুরির কথা শুনেছি, আপনারাও নিশ্চয়ই ঢাকা মেডিকেল কলেজে অনেক ফেস করেছেন। তো স্যারের কাছে প্রথমেই জানতে চাইবো যে আসলে কখন আমরা বলবো যে মাথায় আঘাতজনিত যে সমস্যা, মানে কোন জায়গাটুকুতে মানে আঘাতপ্রাপ্ত হলে আমরা সেটাকে হেড ইনজুরি বলবো, এবং কি কি কারণে এই ধরনের হেড ইনজুরি হতে পারে? এটা আসলে হেড ইনজুরি শব্দটা মাথায় আঘাত, এটা আসলে হেড ইনজুরি নামেই হয়তো সাধারণ মানুষ বেশি চিনে এটাকে আর কি। মাথার আসলে যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে, বিশেষ করে মাথার যে চামড়া, এটাকে স্ক্যাল্প বলি। আবার নিচেই আছে স্কাল বা মাথার খুলি যেটাকে বলি আমরা। নিচে ব্রেনের যে পর্দাটা আছে, তিনটা পর্দা থাকে, একটা শক্ত, ভিতরের দিকে দুটা নরম পর্দা থাকে। এই পর্দার নিচে আমাদের ব্রেনটা থাকে, খুবই সফট, এবং এই দুই পর্দার মাঝখানে পানি থাকে ব্রেনের, এটাকে আমরা বলি সিএসএফ। এই ব্রেনটা পানির মধ্যে ভাসতে থাকে। তো এই যে স্ট্রাকচারগুলো আমরা বললাম, এই সমস্ত স্ট্রাকচারগুলোর যে কোনো একটা যদি আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমরা এটাকে হেড ইনজুরি বলি। আর মানে ডেফিনেটলি মাথার এই স্ট্রাকচারগুলো যে কোনো একটা ইনজুরি হলে হেড ইনজুরি। এটা মানে বিভিন্ন রকম হতে পারে, অল্প হতে পারে, মাঝারি মানের হতে পারে, খুব সিভিয়ার হেড ইনজুরি হতে পারে আর কি। এটা মূলত আসলে মাথায় যখন কেউ আঘাত পায়, তখন তার জ্ঞানের যে মাত্রাটা, সেটা দেখেই আসলে মাইল্ড, মডারেট, সিভিয়ার, অর্থাৎ কার হালকা, কার মাঝারি, কার সবচেয়ে বেশি হেড ইনজুরি হয়েছে, সেটা আমরা নির্ধারণ করে থাকি। খুব সুন্দর বলেছেন স্যার। আপনার কাছে এরপর জানতে চাইবো যে আসলে কি কি কারণে এবং কিভাবে আসলে হেড ইনজুরি হতে পারে? এটা আমাদের দেশের কারণগুলো যদি আমরা একটু, প্রতি দেশেরই যে একই রকম কারণে হেড ইনজুরি হয় তা নয়। যেমন আমাদের দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি, এবং হেড ইনজুরির একটা বড় কারণ হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। বিশেষ করে আমাদের দেশে টু হুইলার যে ভেহিকেলগুলো আছে, স্পেশালি মোটর সাইকেল, টু হুইলার কিন্তু তার গতি অনেক বেশি। আমাদের দেশের হেড ইনজুরির সবচেয়ে বড় কারণ আমার কাছে যেটা মনে হয়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট। আরেকটা আছে যে ফল ফ্রম হাইট, বিভিন্ন কনস্ট্রাকশন যেগুলো হয়, অনেকে গাছের থেকে পড়ে যেয়ে নিচে পড়ে মাথায় আঘাত পায়। আরেকটা হলো ফিজিক্যাল অ্যাসাল্ট, আমাদের দেশে বেশ অনেক বেশি অন্য দেশের তুলনায়। মাথায়, আমাদের কথায় কথায় কিন্তু আমরা মাথায় আঘাত করি আর কি। তো সেটাই মাথায় ফিজিক্যাল অ্যাসাল্ট, এটা একটা বড় কারণ মাথার আঘাতের। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটাকে আমরা বলি পেনিট্রেটিং ইনজুরি, গানশট ইনজুরি, যেটা রিসেন্টলি আমরা একটা বড় কঠিন একটা সময়ের ভিতর দিয়ে জাতি সময়টা কাটিয়েছে, আমরা সবাই জানি। একটা মানবিক বিপর্যয় হয়েছে, সেখানে অনেক মানুষ আসলে নিহত হয়েছে, হতাহত হয়েছে। তো এইটা গানশট ইনজুরি, অর্থাৎ বিভিন্ন ইউজুয়ালি শর্ট গান এবং রাইফেলসের গুলি আমরা দুইভাবে বলি। শর্ট গানগুলোতে অনেক পিলেট থাকে, ছোট ছোট পিলেট থাকে একটা বুলেটের মধ্যে, 250 থেকে 60টা এরকম আমাদের দেশে যেগুলো পাওয়া যায়। তো সেগুলোতে যেটা হয় যে ছোট ছোট প্লেটগুলো ব্রাস্ট হয়ে শরীরের বিভিন্ন জায়গায় প্রথিত হয়ে যায়। এটা খুব বেশি ভেলোসিটি থাকে না, ব্রেনের ভিতর দিয়ে যাওয়া, মাথার ভিতর দিয়ে চলে যাওয়া, এগুলো খুব কমই হয়। কিন্তু যেগুলো বড় গুলি, যেটা মরণঘাতী অস্ত্র, সেই বুলেটগুলো বেশ বড়, এবং এটার ফোর্স থাকে অনেক বেশি, এবং এটা একেবারে মাথার এদিক দিয়ে গেলে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। আমরা বলি এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, এবং মাঝখানে যা থাকে সমস্ত স্ট্রাকচারগুলোকে আঘাত মানে ক্ষতিগ্রস্ত করে চলে যায়। এটা ডেফিনেটলি মরণঘাতী। তো এটাও গানশট ইনজুরি। রিসেন্টলি আমরা অনেক বেশি এটার এক্সপেরিয়েন্স হয়েছে এই বিষয়টা। স্যারের কাছে এবার জানতে চাইবো স্যার, ইমিডিয়েটলি যখন আসলে একটা গানশট ইনজুরি হয় কিংবা হেড ইনজুরি হয়, তখন আসলে কি করণীয়? যখন যে কোনো হেড ইনজুরির প্রাথমিক করণীয় কী? কারণ এই হেড ইনজুরিগুলো হয়তো বা রাস্তায় হচ্ছে, অথবা কোনো কনস্ট্রাকশন যেখানে হচ্ছে সেটা, অথবা কোনো মারামারির ক্ষেত্রে হচ্ছে, কোনো আন্দোলন, কেন আমরা যেটা দেখেছি, এটা মূলত আসলে যে জায়গাগুলোতে হেলথ ফ্যাসিলিটিস খুবই রিমোট যে জায়গা থেকে, সেখানেই হয় এগুলো।
এবং আলটিমেটলি তাকে কিন্তু রাস্তা থেকে কিংবা ওই জায়গা থেকে আলটিমেটলি হেলথ ফ্যাসিলিটি অর্থাৎ হসপিটালে আনতে হয়। তো এই যে যাতায়াত যেটা, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যেটা সাধারণ মানুষ কিন্তু তাদেরকে নিয়ে আসে হসপিটালে, অথবা আমাদের পুলিশ ওনাদেরকে রেট্রাইভ করে আমাদের হসপিটালে নিয়ে আসে। তো প্রাথমিক বলতে আমরা হসপিটালে ডাক্তারের কাছে আসার আগ পর্যন্ত যে সময়টা, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেখানে আমাদেরকে একটু সচেতন থাকলে, যে যাদের কারণেই আসলে এই অনুষ্ঠানটা করা, সচেতনতা বৃদ্ধি করা, যেই আমরা রেট্রাইভ করি, যখনই মানুষ হেড ইনজুরিতে পড়ে, দেখবো যে আমরা মাথায় আঘাত পেলে একটা জ্ঞানের মাত্রা কমে যায় আর বমি করে পেশেন্টরা, এটা একটা কমন সিমটম। তো যখনই জ্ঞানের মাত্রা কমে যায়, বমি করে, তখন এই বমিটা হয় কি, একদিকে যেমন বাইরে বের হয়, অজ্ঞান থাকার কারণে এই বমিটা আবার শ্বাসনালীতে চলে যায়, এটাকে আমরা বলি অ্যাসপিরেশন। তো সেই অ্যাসপিরেশন, এই বমির ভলিউমটা যদি শ্বাসনালীতে চলে যায়, এটা খুবই মারাত্মক। হেড ইনজুরির কারণে হয়তো বা সে রিকভারি করে যাবে, কিন্তু এই যে অ্যাসপিরেশন হইলে কিন্তু তার রিকভারি রেট ইজ ভেরি পুয়ার, এবং পেশেন্ট কিন্তু অনেক বড় ভলিউমের অ্যাসপিরেশন করলে শ্বাসবন্ধ হয়ে মারাও যেতে পারে, এবং এটা আলটিমেটলি নিউমোনিয়া হয়ে পেশেন্ট খারাপ হয়ে যায়। তো এই যে বমি করলো, অ্যাসপিরেশন হলো, এটা যদি আমরা একটা নির্দিষ্ট পজিশন আছে, যেমন আমরা যদি ল্যাটারাল পজিশনে রাখি, সেক্ষেত্রে হয় কি, বমিটা বের হয়ে পড়ে যায়, এটা ভিতরে যায় না। হেডটা একটু ডাউন করে রাখলে বমিটা বেরোয় যায়, বমিটা শ্বাসনালীতে ভিতরে যেতে পারে না। তো এটা একটা প্রাথমিকভাবে আমরা করতে পারি, যে বমি করতেছে তাকে একটু কাত করে দিলাম আর কি, ভিতরে যে বমির ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো পরিষ্কার করে দিলাম, এইটা একটা ইম্পর্ট্যান্ট। অক্সিজেনের সোর্স যদি কাছে কোথাও থাকে, ডেফিনেটলি আমরা তাকে অক্সিজেনের সোর্সের কাছে নিয়ে যাব। আরেকটা হলো যে অনেক সময় হয় কি, যে মাথায় আঘাতের সাথে সাথে স্পাইন ইনজুরি থাকে। 20% হেড ইনজুরি অ্যাসোসিয়েটেড উইথ স্পাইন ইনজুরি, অর্থাৎ হয়তো বা মাথায় আঘাত লেগেছে, এখানে তার ঘাড়ের এখানে হাড্ডি ফ্র্যাকচার আছে, আনস্টেবল হয়ে গেছে। তখন দেখা গেল যে আমরা যখন ম্যানিপুলেট করি, তাকে গাড়িতে ওঠাই, গাড়ি থেকে নামাই, তখন এই স্পাইন ইনজুরি থাকলে স্পাইনাল কর্ডটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইনকমপ্লিট ইনজুরি বিকাম কমপ্লিট, অথবা আমরা বলি ক্রেনিওভার্টিবল জাংশন, অর্থাৎ মাথা এবং নেকের জাংশনে, সেখানে কিন্তু একটা খুব ভাইটাল একটা জায়গা থাকে, ওই সব জায়গায় ইনজুরি হলে একটু ঘাড় ম্যানিপুলেট করলে কিন্তু হঠাৎ করে পেশেন্ট শ্বাসবন্ধ হয়ে মারা যেতে পারে। তো সেই বিষয়টা থাকবে, এই জন্য আমাদেরকে ঘাড়ের পজিশনে স্পেশালি একটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, যে ঘাড়টা যেন খুব বেশি নড়াচড়া না করে। যে সার্ভাইকাল কলার থাকলে একটা কলার দিতে পারি। স্পাইনের অন্য জায়গায় ইনজুরি হলে বলা হয় উন্নত বিশ্বে যে স্পাইনটাকে ওনাকে একটা বোর্ডের উপরে শোয়ায়ে, তারপরে নিয়ে বোর্ডের শোয়ে টেপ দিয়ে পেঁচিয়ে তারপরে ট্রান্সফার করা পেশেন্টকে, যাতে স্পাইন ইনজুরিটা অ্যাগ্রাভেট না করে আর কি। তো সেই বিষয়টা অবশ্যই আছে। আর সাথে ডেফিনেটলি মানে বমি করে, ব্লিডিংয়ের বিষয় থাকে, সেক্ষেত্রে একটা স্যালাইন অন করা, তার একটা ফ্লুইডের ব্যবস্থা করা, ডেফিনেটলি এই মিনিমাম এই বিষয়টুকু করে, অনেক সময় অ্যাম্বুলেন্সে অক্সিজেন থাকে, স্যালাইন, অক্সিজেন, পজিশন মেনটেনেন্স, বমি থেকে প্রিভেনশন, এই বিষয়গুলো প্রাথমিকভাবে করে সঙ্গে সঙ্গে একটা নিকটস্থ হসপিটালে আনলে ভালো হয়। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দুঃখিত, ফোনটি কেটে গিয়েছে। স্যার এবার জানতে চাইবো যে এই যে স্যার আমরা একটা রিসেন্ট সময় আমরা অনেকগুলো, আপনি বললেন যে মাথায় আঘাতজনিত সমস্যা আপনারা পেয়েছেন, তো তখন আসলে পেশেন্টগুলো কী ধরনের আঘাত নিয়ে আসছিল এবং আপনারা আসলে কী ধরনের ম্যানেজমেন্ট দিয়েছেন তাদেরকে? এটা আসলে আমাদের ঢাকা মেডিকেলে এক্সপিরিয়েন্স আসলে বলতে গেলে খুব মানে কষ্টের জায়গাটা বেশি, ডিফিকাল্ট। আসলে এটা এক্সপ্লেন করাটা ডিফিকাল্ট, আমাদের জীবনে কখনোই দেখি নাই, অনেক ডাক্তারই আসলে এক্সপিরিয়েন্স এরকম হয় নাই। অনেক পেশেন্ট আসছে যারা ব্রড ডেথ, অর্থাৎ আমরা তাদেরকে চিকিৎসা করার সুযোগটুকু পাই নাই। এটা মানে বলা হয় যে গানশট ইনজুরি, যেগুলো বড় বুলেটের ইনজুরি, হেড ইনজুরি যেগুলো হয়, মানে 70% মানে স্পট ডেথ হয়ে যায়, আর আনতে আনতে আরও 20%, অনলি 10% বেঁচে থাকে। 90% মানে একটা বড় বুলেটের আঘাতে যদি হেড ইনজুরি হয়, সেক্ষেত্রে 90% কিন্তু মারা যায়। আমরা অনেক দেখেছি ভিডিওতে যে কীভাবে মাটিতে লুটিয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে। তো এই বিষয়গুলো খুবই মর্মান্তিক, এগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করা ভেরি ডিফিকাল্ট। আমরা ঢাকা মেডিকেলে বৃহস্পতি, শুক্রবার, কারো যদি মনে থাকে, 2টা দিন, মানে একদিনে 93 অ্যাডমিটেড পেশেন্ট ছিল, মানে সবগুলো গানশট ইনজুরি। এত পেশেন্ট, আসলে এতগুলো একই ধরনের ইনজুরির পেশেন্ট জীবনে কখনো আমরা ডিল করি না একসাথে।
প্রতি মিনিটে মিনিটে পেশেন্ট, মানে আমাদের টোটাল ম্যান পাওয়ার ব্যবহার করে সর্বশক্তি দিয়ে এরপরেও কেন যেন মানে সেবাটুকু দিতে পারছিলাম না, এত বেশি লোড ছিল। তো এই গানশট ইনজুরিতে যেটা হয় যে মাথার একদিক থেকে তো বুলেটটা ঢুকে, এইটা অন্য দিক থেকে বের হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। স্যার আমরা এই বিষয়ে কথা বলবো, এরই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। শুধু দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড, সুস্থ থাকুন। আমরা কথা বলছি মাথায় আঘাতজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে আরও অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। শুধু দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড, সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা কথা বলছিলাম আসলে কি ধরনের পেশেন্টগুলোকে আপনারা আসলে ম্যানেজ করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। এটা আমরা গানশট ইনজুরির কথা বলছিলাম যে ওই একদিনেই 93 পেশেন্ট আমাদের অ্যাডমিটেড ছিল। আমরা মানে দিনে রাতে তো ডেফিনেটলি ঘুমানোর সুযোগই নেই। অনেক ডাক্তার, ইউনিটের যে হেড থেকে শুরু করে মিড লেভেল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস, রেসিডেন্টস এবং অনেক ইন্টার্নিরাও আমাদের সাথে ওই দিন মব ম্যানেজমেন্টের জন্য এসেছিলেন। অন্যান্য সাপোর্টিং স্টাফ যারা ছিলেন সবাই মিলে সর্বোচ্চটুকু দিয়েও কেন যেন মানে প্রাথমিক কাজটুকু শেষ করতে পারছিলাম না। এত বেশি মানে মানে ঘটনার নাম্বার যেমন বেশি ছিল, মানে আর একটা মানবিক আবেদনটা ছিল সবচেয়ে বেশি তীব্রতা, মানে মেন্টালি আমরা মানে বেশি দুর্বল হয়ে যাচ্ছিলাম ঘটনাগুলো দেখে। আসলে মানসিক শক্তিটা কমে যাচ্ছিল বারবার, কারণ এরকম বিভৎস মর্মান্তিক একটা বিষয় নিজের দেশের মানুষকে দেখে আসলে খারাপ লাগে। কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিটা হারায় ফেলি প্রায়ই। তো সেই জায়গা থেকে চেষ্টা করেছি আমরা, প্রাথমিকভাবে চেষ্টা করেছি এবং এখনও অনেক রোগী আমাদের সাথে আছে, তাদেরকে চেষ্টা করে যাচ্ছি সেবা দেওয়ার। তো এই গানশট ইনজুরিগুলো ব্রেনের মাথার একদিক থেকে ঢুকে অন্য দিক থেকে বের হয়ে যায়। অনেক সময় ব্রেনের ভিতরেও থাকে গুলিটা। এই গুলিগুলো হয় কি যে যখন ব্রেনে ঢুকে স্কাল ফ্র্যাকচার করে ভিতরে ঢুকে যায়। তো যখন স্কাল ফ্র্যাকচার হয় তখন এই স্কালের ফ্র্যাকচার যে টুকরাগুলো এগুলো আবার গতি পায় তারা, এটাও ব্রেনের ভিতর ঢুকে যায়, যেটাকে বলে সেকেন্ডারি পিলেট। একটা তো গুলি আছেই, গুলির আঘাতে হাড্ডি যেটা টুকরা হয়ে গেল সেও আবার আরেকটা বুলেটের মতো আচরণ করে, সেটাও ঢুকে যায় মাথার মধ্যে। তো ঢুকে যেয়ে ওটাও আবার ইনজুরি করে ব্রেনকে। আর বুলেটটা যখন যায় তখন বেশিরভাগ এই রাইফেলসের গুলিতে স্পিনিং ফোর্স থাকে, অর্থাৎ শুধু সে এইভাবে যায় না, ঘুরতে ঘুরতে যায় আর কি, যার কারণে কোলাটারাল ড্যামেজ হয়। অর্থাৎ যেদিক দিয়ে যায় গতিপথ তার চারপাশের স্ট্রাকচারগুলোকেও বেশ ইনজুরি করে, যার কারণে শুধু যে গতিপথে ইনজুরি হয় তা নয়, আরও চারপাশের ব্রেনগুলো ইনজুরি হয়। এবং ব্রেনের ভিতরে ভাইটাল স্ট্রাকচারস, রক্তনালী থাকে, অনেক সময় রক্তনালী ড্যামেজ হয়ে গেলে, ছিঁড়ে গেলে ওখানে প্রচুর ব্লিডিং হয় এবং সঙ্গে সঙ্গে পেশেন্ট খারাপ হয়ে যাবে, মারা যাবে। তো এটা আসলে বেশিরভাগ রোগী আমি বলেছি যে আসলে 90%ই আসলে এই ধরনের বড় হেড ইনজুরিতে মারা যায় আসলে, মানে প্রাইমারি ট্রিটমেন্টের আগেই। আর সেবার মধ্যে আমরা চেষ্টা করেছি ওন্ডগুলোকে, অনেক ক্ষেত্রে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণগুলো যেন আমরা অনেক ক্রেনিওটমি বলি, ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি, অর্থাৎ হাড্ডি খুলে রাখতে হয়েছে, ব্লাড ক্লিয়ার করতে হয়েছে, আইসিইউতে সেবা দিতে হয়েছে। তো এরকমভাবে সবসময়ই অনেক রোগী প্রাথমিকভাবে খারাপ হয়ে গেছে, আবার পরে একদিন পরে 2 দিন পরে অনেকে মারা গিয়েছে। এখনও অনেকে আছে আইসিইউতে, কিংবা এখনও অনেকে আমাদের সাথে আছে, সেবা নিচ্ছে। বুলেটগুলো কখনো স্পাইনে ঢুকেছে, কখনো চেস্টে, কখনো অ্যাবডোমেনে, মাথায় তো আছেই, নেকে, সারা শরীরে। অ্যাক্সিডেন্টের কারণেও তো স্যার এরকম আসলে হেড ইনজুরি হতে পারে, তো তখন আসলে কি ধরনের ড্যামেজ হতে পারে? এমনি অ্যাক্সিডেন্টের কারণে যে হেড ইনজুরিগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে অ্যাক্সিডেন্টের যে ভেলোসিটি সেটার উপর নির্ভর করে কি পরিমাণ মাথায় আঘাতটা সে পেল। মানে যখন মোটরসাইকেলের গতি বেশি থাকে তখন তার যে হেড ইনজুরি হয় ব্রেনের মধ্যে মারাত্মক রকমের ক্ষতি হয়। দেখা গেল পর্দার নিচে রক্তক্ষরণ হয়, হাড্ডি ভেঙে যায়, ব্রেনের ভিতরে কনটিউশন বলি আমরা, এটা কনটিউশন, ব্রেন ল্যাসারেটেড হয়ে যায়, ব্রেনের ভিতরে পর্দার নিচে রক্তক্ষরণ হয়, ব্রেনের পানির রাস্তা বলে ভেন্ট্রিকলস, তার ভিতরে ব্লিডিং হয়। এবং এই ধরনের আঘাতে অনেক সময় সিটি স্ক্যানে আমরা
কিছু ক্ষেত্রে কোনো ব্লাড দেখছি না, কিন্তু জ্ঞানের মাত্রা খুবই কম। আমরা তখন বুঝে নেই যে না, এই আঘাতটা আসলে সারা ব্রেনে ডিফিউজ এক্সোনাল ইনজুরি বলি, অর্থাৎ সারা ব্রেনেই একটা রোটেশনাল ফোর্স অথবা অ্যাক্সিলারেশন ডিসিলারেশন এই সমস্ত ফোর্সের কারণে ব্রেনের ভিতরে কোষের জাংশনে আঘাতপ্রাপ্ত হয়ে সারা ব্রেনেই আঘাতপ্রাপ্ত হয়। সিটি স্ক্যানে কোনো ব্লাড না থাকলেও দেখা গেল তার ব্রেনের আঘাতটা খুবই মারাত্মক। এটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ইয়াং জেনারেশন যারা তাদের বেশি হয়, এটা ভেরি সিভিয়ার, এটা হেড ইনজুরি। তো এরকমভাবে ব্রেনের বিভিন্ন লেয়ারে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হতে পারে। স্যার, কী ধরনের সার্জিক্যাল ম্যানেজমেন্ট আপনারা করেন যখন এরকম আঘাতজনিত মাথায় আঘাত যেগুলো হয়? আমরা ইউজুয়ালি সব রোগীরই যে সার্জারি লাগে তা নয়, অনেক ক্ষেত্রেই সার্জারি লাগে। যেমন আমাদের ঢাকা মেডিকেলে অনেক রোগী আসে প্রতিদিন, যদি আমরা বলি হেড ইনজুরি কিংবা এরকম 50 থেকে 60টা রোগী আমাদের ভর্তি হয়, বেশিরভাগই হেড ট্রমার পেশেন্ট। তো হেড ট্রমা, স্পাইন ট্রমার পেশেন্ট। তো এর ভিতরে দেখা গেল 15 থেকে 20টা সার্জারি এভরি ডে ইমার্জেন্সিতে, অ্যারাউন্ড 15 অলওয়েজ থাকেই। এটা কোনো মব না, এটা বিদেশের কেউ যদি এটা জানে, এই তথ্যটা জানে, সে বলবে যে এটা তো একটা মাস ক্যাজুয়ালিটি, কিন্তু এটা আমাদের ডেইলি ক্যাজুয়ালিটি, আসলে প্রতিদিনের ঘটনা এটা। তো সেই 24 ঘন্টা সার্জারিগুলো চলতে থাকে, ইমার্জেন্সি ওটিগুলোতে সবসময় চলতে থাকে। এটা একদিন 2 দিন না, সারা বছরই চলতে থাকে, নাইলে তো ম্যানেজ করা যায় না। তো এত পেশেন্ট অনেক সময় হয় কি, সার্জারি করে যে তাকে একটা বেড দিব, সেই বেডও থাকে না, তখন আমাদেরকে ফ্লোরে রাখতে হয় সার্জারি করে। তো এরকমও হয়, কিন্তু সার্জারিটা ইম্পর্টেন্ট, তার লাইফ সেভিং। কিন্তু এর পরবর্তী ম্যানেজমেন্টটা তো, এখন বেড নাই, তার আইসিইউ নাই, এই জন্য তার সার্জারি করব না, এটা বললে তো তার ওই হেড ইনজুরির কারণে সে মারা যাবে। আসলে লাইফ সেভিং সার্জারি করার পরে তাকে হয়তো আমরা ইমার্জেন্সিভাবে ব্যবস্থা করছি বিভিন্নভাবে। তো এইভাবেই চলতেছে আসলে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ইমার্জেন্সিটা প্রতিদিন সারা বছর চলছে। স্যার, ধরেন অপারেশনটা হয়ে গেল, তো পরবর্তীকালে কি ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? এমনি অপারেশনগুলো একটু আগে আপনি যে প্রশ্নটা করেছিলেন, যে সার্জারিগুলো আমাদের বেশিরভাগ সার্জারি হয় কি, যে যেমন যদি আমরা বলি যে অনেক স্কাল্পে ইনজুরি হয়, চামড়াটা কেটে যায়, তখন আমরা ভিতরে আঘাত পাই নাই, তখন আমরা স্কাল্প স্টিচ দিলেই হয়ে গেল। আবার অনেক সময় হয় কি, যে হাড্ডিটা ফেটে গেলে সার্জারি লাগে না, কিন্তু ফেটে ভেঙে যদি ভিতরে দেবে যায়, কিছু ক্রাইটেরিয়া আছে, তখন আমাদের ওই হাড্ডির দাবা টুকরাটাকে আমাদের বের করতে হয়, ডিপ্রেস ফ্র্যাকচার বলি আমরা ওইটাকে। আর স্যার, এই বিষয়ে আমরা কথা বলবো, আর একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আমরা কথা বলছি মাথায় আঘাতজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে আরও অনেক কথা বলবো। এরই মাঝে আরও একটি ছোট্ট বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম যে কী ধরনের জটিলতা ডেভেলপ করতে পারে পরবর্তীতে আমরা বলছিলাম যে আসলে আঘাতগুলো কেমন হয়। তো এইটা ফ্র্যাকচারটা হয়ে ভিতরে ঢুকে গেছে, তখন এটা বের করতে হয়, আমরা বলি এলিভেশন অফ ডিপ্রেস ফ্র্যাকচার। আবার অনেক সময় হয় কি, পর্দার নিচে রক্তক্ষরণ হয়, তো আমরা ওইটাকে পুরো স্কালটাকে আমরা কেটে, পর্দাটা কেটে রক্তটা বের করে দেওয়া হয় এবং স্কালটাকে অনেক সময় বাইরে রাখা হয়। আবার অনেক সময় ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়, তো সেটাকে আমরা ইভাকুয়েট করে দিই। তো এই সার্জারিগুলো চলতে থাকে আসলে ঢাকা মেডিকেলে। তো এই অপারেশনগুলো যখন হয়, পেশেন্টের বেডে হেড ইনজুরি হয়, জ্ঞানের মাত্রা কম থাকে। সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ইস্যু হলো যে জ্ঞান কম থাকে। একটা মানুষের জ্ঞান কম থাকলে আসলে হয় কি, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়, তার রেসপিরেটরি ইস্যুস তৈরি হয়, নিউমোনিয়া হতে পারে, ডিভিটি, পায়ের মধ্যে রক্তনালীতে রক্ত জমে যেতে পারে, বেডসোর হতে পারে, যেখানে এই ধরনের কমপ্লিকেশন বা জটিলতাগুলো চলতে থাকে অজ্ঞান রোগীর ক্ষেত্রে আর কি। তো এইগুলো ম্যানেজ করা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় আর কি। অপারেশন করা একটা ডেফিনেটলি চ্যালেঞ্জ, কিন্তু সার্জারির পরে অপারেশন পরবর্তী ম্যানেজমেন্টটা ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা লং টাইম, কবে জ্ঞান ফিরবে, অনেক আছে 6 মাস 1 বছর অজ্ঞান থাকছেন, পুরোপুরি জ্ঞান আসছে না, আরও বেশি সময় হতে পারে। তো এত লম্বা সময় তাকে সেবা করা, হসপিটাল ফ্যাসিলিটিস প্লাস বাসায় নিয়ে, এটা টোটালি একটা চ্যালেঞ্জ ফ্যামিলির জন্য। হয়তোবা সেই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন কিন্তু সে পরিবারের বোঝা। এই পুরো জিনিসটাকে ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট, যখন সিভিয়ার হেড ইনজুরি হয়। এবং অনেক ক্ষেত্রে হয় কি, যে
1 বছর 2 বছর পরে হয়তো বা জ্ঞান ফিরেছে, তার চিনছে সবাইকে, হাঁটাচলা করতে পারছে, নিজের কাজটাও করতে পারছে, কিন্তু সে যে তার লাইফে ফিরে যাবে, তার যে কাজ ছিল, তার যে জ্ঞানের বুদ্ধির মাত্রা, জাজমেন্টের জায়গাটা ভুলে যাওয়ার মানে এইসব বিষয়গুলো তখন থাকে, তখন সে সোশ্যালি টোটালি রিহ্যাব হয় না, মানে সে টোটালি তার কাজে ফিরে যেতে পারে না। তো সেই একই বোঝাই থেকে গেল আর কি, অ্যাক্টিভ লাইফ লিড করতে পারছে না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই যে হেড ইনজুরির গল্প বলছি আমরা, তো এগুলো বেশিরভাগ রোগী হয় ভেরি ইয়াং এজে। স্টাডিতে দেখা গেছে 20 to 30 ইয়ার্স এজ যাদের, এর ভিতরেই সমস্ত হেড ইনজুরির গল্পগুলো। এবং আমরা দেখি যে 20 to 30 ইয়ার্স এজ, এটাই তো আমাদের ইউথ, তাই না, অ্যাক্টিভ জনবল, ইয়াং জেনারেশন, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমরা। তো সেই জায়গাটাই যখন এরকম হয়, তখন কিন্তু একটা পুরো পরিবার একটা হতাশ হয়ে যায়, হতাশার জায়গাতে চলে যায়। তো এইটা একটা সোশ্যাল ইম্প্যাক্ট এবং ফ্যামিলিয়াল ইম্প্যাক্ট, ডেফিনেটলি এটার একটা রাষ্ট্রীয় ইম্প্যাক্টও থাকে। রাষ্ট্রের একটা বড় জনগোষ্ঠী কর্মক্ষমতা হারাচ্ছে, বরং সে রাষ্ট্রের বোঝা হয়ে যাচ্ছে। তো এইটা ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ, আসলে হেড ইনজুরি ম্যানেজমেন্ট একটা বিরাট চ্যালেঞ্জ। স্যার, এই যে এত বড় একটা ব্যাপার, তো এই যে মাথায় আঘাত, এটাকে আমরা আসলে প্রতিরোধ করতে পারি? ডেফিনেটলি এটা আসলে আমরা তো হেড ইনজুরি হয়ে গেল তো গেল, কিন্তু যেন না হয় সেটাই তো আমাদের কাম্য। কারণ হওয়ার পরে যত ভালো চিকিৎসাই দিই না কেন, তার ফেইট অনেক সময় ভালো হয় না। তো এই জন্য প্রিভেনশন ডেফিনেটলি বেটার দেন কিউর। তো এই জন্য আমরা কী করতে পারি আসলে, আমাদের হেড ইনজুরির কারণগুলো জানতে হবে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণ কি আসলে? আমাদের মোটরসাইকেল চালাচ্ছি, বেপরোয়া গতি, যে আইন বা নিয়ম আছে গতিবিধির, সেই আইনটা মানছি না, আমরা দ্রুত বেগে, আরও দ্রুত একে অপরের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাচ্ছি কোনো কারণ ছাড়া। এটা তো কোনো মানে হয় না, দরকারও নেই কোনো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি আমাদের সতর্ক হতে হবে, আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, আমি 1 দিন 2 দিন 1 বছর 2 বছর 5 বছর গাড়ি চালাচ্ছি, খুব ভালো পারি, কিন্তু একদিন যে অ্যাক্সিডেন্ট হবে না এটা তো আমি জানি না, এবং একদিনই তো যথেষ্ট সব কিছু শেষ হয়ে যাওয়ার জন্য। তো এই কারণে ডেফিনেটলি আমাদের সতর্ক হতে হবে, বেপরোয়া গাড়ি চালানো যাবে না, সেটা 2 হুইলার হোক, 4 হুইলার হোক, যেখানে হোক, হাইওয়ে হোক, ছোট রাস্তা হোক। বেপরোয়াগিরি এটা একেবারেই ভালো লক্ষণ নয়। শুধু আমি না, আমার অ্যাক্সিডেন্টের সাথে তো আরও 10 জন সাথে যাচ্ছে, তাদেরকে আমি হিট করবো, তাই না, তারাও অ্যাক্সিডেন্টে পড়বে। ডেফিনেটলি ট্রাফিক আইন মেনে চলতে হবে আমাদেরকে, ট্রাফিক আইন মানতে হবে, আইন মানার অভ্যাস করতে হবে। হ্যাঁ, আইন মানার অভ্যাস, এই যে পরিবর্তন এসেছে, আমি তো এই যে পরিবর্তন, দ্বিতীয় মুক্তিযুদ্ধ পরিবর্তন, আমার কাছে মনে হয় যে এত কিছু দেখার পরে পরিবর্তন বলতে, আমি ব্যক্তি পরিবর্তনের কথা বলি, আমি নিয়ম মানব। আমি এখন তো কি পরিবর্তন, হ্যাঁ, রাষ্ট্রের অনেক কাঠামো পরিবর্তন হবে, নিয়ম সংস্কার হবে, আমাকে তো পরিবর্তন হতে হবে। সেই আমার পরিবর্তনকে আমি নিয়মের বাইরে যাব না, আমি আমার নিয়মটাকে সুন্দর করে মানব, ট্রাফিক আইন মানব, আমি লাইনে দাঁড়ায় সেবা নিব, ওই মনটা তৈরি করতে হবে। অনিয়ম করে নিজেকে জাহির করা, লাইন ভেঙে সেবা নিয়ে নিজেকে বড় মনে করা, এটার মধ্যে কৃতিত্ব নেই। আসলে কৃতিত্ব হলো সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে সেবাটা নেওয়া অথবা নিয়ম মেনে চলা। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমাদের ট্রাফিক আইন মানব, মাথার মধ্যে হেলমেট অবশ্যই ব্যবহার করব মোটরসাইকেল যারা চালায়, আর আমাদেরকে সিট বেল্ট ইউজ করতে হবে ডেফিনেটলি। আর মোবাইল তো এখন আমাদের খুবই ডিফিকাল্ট সিচুয়েশন, মোবাইল এখন আমাদের 24 ঘন্টার সাথী, ঘুমের মধ্যেও মোবাইল আমাদেরই সাথী। তো রাস্তার মধ্যে যাচ্ছি, ডেফিনেটলি একটা ফোন আসছে, রাস্তায় ফোন ধরে আমি রাস্তা ক্রস করছি, ডেফিনেটলি এখানে একটা সম্ভাবনা আছেই এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার। তো এই জন্য সতর্কতা, সচেতনতা, নিয়ম মানা, এভাবেই আমরা আসলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচাতে পারবো। আর একটা হলো আইন করতে হবে। আমরা দেখেছি আসলে অনেক আইন আছে হয়তোবা, কিন্তু সে আইনের প্রয়োগ নেই। বিভিন্ন সংগঠনের চাপের মুখে সরকার ওই আইনগুলো প্রয়োগ করতে পারে নাই, প্রণয়ন করতে পারে নাই। কিন্তু একটা বেআইনি কাজ যেই করুক না কেন, সে আমি ডাক্তার হই, আমি ড্রাইভার হই, আমি যেই হই না কেন, আমি বেআইনি কাজ করলে আমার সাজা হইতেই হবে। কেন হবে না? সাজা হইতে হবে, এক্সিকিউশন লাগবে, যার ফলে আমাদের পরবর্তীতে যেন এটার প্রিভেনশন আর যেন পুনরাবৃত্তি না হয়, এই জায়গাটা আমাদেরকে আইন করে অ্যাড্রেস করতে হবে ডেফিনেটলি। আর আরেকটা কথা যদি প্রিভেনশন বলি, যে এত গানশট ইনজুরি, ডেফিনেটলি আমাদের দেশ আর হয়তোবা ওই জায়গায় আর আমরা কখনো ফিরবো না, ওখানে আর আমরা পৌঁছাবো না, যেখানে পৌঁছালে আবার এই ধরনের একটা আন্দোলন সংগ্রাম আবার করতে হয়। এটাই আমাদের গানশট ইনজুরি প্রিভেনশন।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকে আলোচনা থেকে দর্শক উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার সমস্ত দর্শককে। শুধু দর্শক, আমরা যেটা জানলাম যে মাথায় আঘাত, এটা আমরা সবাই বুঝতেই পারি যে ব্যাপারটি খুবই সিভিয়ার, মারাত্মক, এবং সেটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি সচেতনতার মাধ্যমে। যদি হয়ে যায় আমাদেরকে চিকিৎসা নিতে হবে, সঠিক জায়গা থেকে চিকিৎসা নিতে হবে এবং পরবর্তী ফলো আপটাও সঠিক সময়ে হতে হবে। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে। আশা করছি সবাই খুব ভালো থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।